আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আমাদের 15 সিরিজ জিকে সিরিজে। এবং আজকের জিকে সিরিজের হচ্ছে পার্ট 6-এ আমরা আলোচনা করব হচ্ছে মুঘল সাম্রাজ্য নিয়ে। এবং গত ক্লাসে অর্থাৎ পার্ট 5-এ আমরা আলোচনা করেছিলাম হচ্ছে লুদি বংশ নিয়ে। এবং সেই লুদি বংশে আমরা দেখেছি যে ইব্রাহিম লোদি ছিল এবং শেষ রাজা। এবং আমরা এইটাতে দেখব আমাদের যে সম্রাট বাবর, সেই সম্রাট বাবর হচ্ছে লুদি বংশকে পরাজিত করে, অর্থাৎ ইব্রাহিম লোদিকে পরাজিত করে পানিপথের যুদ্ধে তিনি হচ্ছে মুঘল সাম্রাজ্য স্থাপন করেছেন। এবং এই ভিডিওতে আমরা মুঘল সাম্রাজ্যের যে সম্রাট ছিল সবাইকে হচ্ছে বিভিন্ন ছন্দের মাধ্যমে আমরা শিখার চেষ্টা করব। সো লেটস ব্রেক ইনটু দ্য টপিক। যেটা আমরা দেখবো যে বাংলায় বিভিন্ন শাসকদের শাসন এক উল্লেখযোগ্য অধ্যায় ছিল হচ্ছে মুঘল শাসন। অর্থাৎ মেইনলি এখানে আমরা দেখতে যেটা বলা হয়েছে যে 1526 সালে, অর্থাৎ 1526 সালে আমাদের প্রথম পানিপথের যুদ্ধ হয়। এবং প্রথম পানিপথের যুদ্ধে লোদি বংশের যে শেষ আহ উম, শাসক ছিল ইব্রাহিম লোদিকে পরাজিত করে আমাদের সম্রাট বাবর মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করে। ঠিক আছে। তো এখানে আমরা এখন দেখবো যে আমাদের যে মুঘল সাম্রাজ্য, এটাতে টোটাল হচ্ছে আহ সম্রাট ছিল 17 জন। মুঘল সাম্রাজ্যের টোটাল সম্রাট ছিল 17 জন, তবে এদের ভিতর উল্লেখযোগ্য হচ্ছে 6 জন, অর্থাৎ 6 জন হচ্ছে উল্লেখযোগ্য সম্রাট। ঠিক আছে। এদের ভিতর তারপর হচ্ছে আমরা এগুলা সম্পর্কে ইন ডিটেলস আলোচনা করব এবং 6 জন সম্রাটকে কিভাবে বিভিন্ন তথ্যের মাধ্যমে অথবা বিভিন্ন ছন্দের মাধ্যমে মনে রাখা যায়, এটা আমরা একটু পরে ক্লাসে দেখবো। সো এবার আমরা দেখবো যে পানিপথের 3টি যুদ্ধ হয়েছে এই পর্যন্ত। সেই পানিপথের যুদ্ধে মেইনলি কে জয়ী হয়েছে, কে পরাজয়ী হয়েছে এবং সেটার ফলাফল কি ছিল সেই জিনিসটা আমরা একটু দেখার চেষ্টা করব। প্রথম যে পানিপথের যুদ্ধ হয় সেটা হয় 1526 সালে, অর্থাৎ 26 খ্রিস্টাব্দে। সেটা কাদের সাথে হয়েছে? বাবর এবং লুদির সাথে। লুদি বলতে লুদি বংশের সাথে, মেইনলি ইব্রাহিম লুদির সাথে সেটা হয়েছে। এবং সেটাতে কে জয়লাভ করেছে? বাবর জয়লাভ করেছে, আমরা প্রথমেই দেখেছি। এবং জয়লাভের মাধ্যমে আমাদের মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা হয়েছে। এবং সেখানে কি হয়েছে দেখো, ফলাফলটা ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের গোড়াপত্তন হয়, অর্থাৎ মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা লাভ করে। সরি। তারপর যদি আমরা দ্বিতীয় আহ পানিপথের যুদ্ধ দেখি, সেটাতে আমরা দেখবো যে 1556 সালে সেটি সংগঠিত হয়েছে। এবং সেটাতে বৈরাম খান এবং হচ্ছে হিমুর সাথে কি হয়, পক্ষ বিপক্ষে হচ্ছে তোমাদের মেইনলি যুদ্ধটা হয়ে থাকে। এবং সেই যুদ্ধে জয়ী লাভ করে হচ্ছে বৈরাম খান। এবং সেই যুদ্ধের ফলাফল যেটা হয় সেটা হচ্ছে দিল্লি মুঘলদের নিয়ন্ত্রণে আসে। কি? দিল্লি হচ্ছে মেইনলি মুঘলদের নিয়ন্ত্রণে আসে সেই ফলাফলের কারণে, বৈরাম খান জয়লাভ করার কারণে। এবং তৃতীয় যুদ্ধ সেটা হয়েছে হচ্ছে 1761 সালে। এবং সেটার ফলে আমাদের যে আবদালি মারাঠা, ওরা দুজন মারাঠা বলতে ঢাকা ইউনিভার্সিটিতে একটা প্রশ্ন এসেছিল একবার, যে মারাঠা বলতে মেইনলি কাদেরকে বোঝায়। মারাঠা বলতে মেইনলি বোঝায় হচ্ছে ফরাসিদেরকে। সো আবদালি এবং মারাঠাদের সাথে হচ্ছে যুদ্ধটা হয়েছিল এবং সেখানে কে জিতেছে? আবদালিরা জিতেছে। এবং সেখানে মারাঠা রাজ্যের পতন ত্বরান্বিত হয়েছে। সো এই আমরা দেখলাম যে 3টা পানিপথের যুদ্ধ এবং সেটার ফলাফল এবং সেটার প্রেক্ষাপট সম্বন্ধে। সো এর পরবর্তীতে আমরা জানবো যে সম্রাট বাবর, অর্থাৎ সম্রাট বাবর যে ইব্রাহিম লোদিকে হারিয়ে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছে, সেইটার হচ্ছে আমরা আদ্যোপান্ত সম্পর্কে এখন দেখবো। এবং এটা থেকে যথেষ্ট প্রশ্ন আসে। সেইটা বলার আগে আমরা বলেছিলাম যে মুঘল সাম্রাজ্যের টোটাল শাসক অর্থাৎ সম্রাট ছিল 17 জন, এর ভিতর 6 জন ছিল হচ্ছে উল্লেখযোগ্য শাসন সম্রাট। সো এই 6 জনকে তুমি যদি মনে রাখতে চাও, আমরা একটা ছন্দের মাধ্যমে মনে রাখতে পারি। সেই ছন্দটাকে আমরা বলতে পারি, যেহেতু এখানে জায়গা নেই আমি ছোট করে লিখতেছি তোমাদেরকে, সেটা দেখো। সেই ছন্দটা সবাই একটু মনে করে ফেলো অথবা মুখস্থ করে ফেলো, যাতে করে তোমার যে কোনো টাইমে সেটা সবসময় মনে থাকবে। বাবার হলো একবার জ্বর। কি বলতো ভাইয়া? বাবার হলো একবার জ্বর, সারলো অথবা সারিলো, সরি, সারিলো ঔষধে। ঠিক আছে, কি বললাম? বাবার হলো আবার জ্বর, সারিলো ওষুধে। সবাই একটু আমার সাথে রিপিট করো, তাহলে তোমার জিনিসগুলো ইজিতে মনে থাকবে। আমরা এই জায়গাটা একটু মুছে আবার সুন্দর করে লিখি। সারিলো ওষুধে। তার মানে এখানে আমরা ছন্দটা দেখতে পাচ্ছি যে বাবার হলো একবার জ্বর, সারিলো ওষুধ। এটা দিয়ে আমরা কি বুঝতে পারি? এটা দিয়ে হচ্ছে আমরা মেইনলি বুঝতে পারি বাবা বলতে আমাদের যেই আহ মুঘল সাম্রাজ্যের শাসন আর এই সম্রাট, অর্থাৎ সম্রাট বাবরকে বোঝাচ্ছে। এবং হলো বলতে এখানে হুমায়ুনকে বোঝাচ্ছে। এবং একবার বলতে সম্রাট আকবরকে বোঝাচ্ছে। এবং জ্বর দিয়ে মেইনলি জাহাঙ্গীরকে বোঝাচ্ছে, আমাদের যে সম্রাট জাহাঙ্গীর আছে সেই সম্রাট জাহাঙ্গীরকে বোঝাচ্ছে।
এবং সারিলো দিয়ে মেইনলি হচ্ছে আমাদেরকে শাহজাহানকে বোঝাচ্ছে, এবং সর্বশেষ ওষুধ দিয়ে হচ্ছে আওরঙ্গজেবকে বোঝাচ্ছে। সো আমরা এখানে এই একটা ছন্দ দিয়ে আমরা ছয়টা আমাদের যে সম্রাট আছে যাদের থেকে যথেষ্ট পরিমাণে প্রশ্ন আসে বিভিন্ন ইউনিভার্সিটি থেকে শুরু করে জব প্রিপারেশনে, সো এই জায়গাগুলো যদি তোমরা একটু ভালো করে দেখো এবং ছন্দটা আকারে মনে রাখো, হোপ সো তোমরা এটা থেকে হেল্পফুল হবে। তো তারপর আমরা দেখবো যে হচ্ছে মেইনলি এখানে বাবরের কথা যদি বলি, বাবর হচ্ছে যথেষ্ট ফ্যামিলিগতভাবে সমৃদ্ধ একজন মানুষ ছিল পারিবারিকভাবে। উনি মেইনলি রুশ তুর্কিস্তানের হচ্ছে অন্তর্গত ফারগানা নামক রাজ্যে, তার পিতা হচ্ছে ছিল তৈমুর লংয়ের বংশ, এবং তার মায়ের দিক থেকে তিনি ছিলেন হচ্ছে চেঙ্গিস খানের বংশ। ঠিক আছে, তো তার মা এবং বাবা দুইজনই ছিল সমৃদ্ধশালী বংশ। মা হচ্ছে চেঙ্গিস খান এবং পিতা ছিল হচ্ছে তৈমুর লং এর জায়গা থেকে। তো তার যেই নাম অর্থাৎ বাবর, সেটা যদি হচ্ছে তুর্কি ভাষায় বললে সেটার অর্থ হচ্ছে সিংহ, এবং মতান্তর আছে, সেটার মতান্তর যদি আমি বলি ফার্সি ভাষায় সেটার অর্থ হয়ে যায়, বাংলায় অর্থ করলে সেটা হয়ে যায় বাঘ। ঠিক আছে, মেইনলি বাবর হচ্ছে 11 বছর বয়সে আমাদের মুঘল সাম্রাজ্যে অধিষ্ঠিত হন, এবং তিনি হচ্ছে সেখানে সম্রাট হিসেবে অধিষ্ঠিত হন, এবং তিনি প্রতিষ্ঠাতা, তার ফুল নেম হচ্ছে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। এবং তিনি প্রতিষ্ঠা সাল হচ্ছে মেইনলি যে আমাদের পানিপথের যুদ্ধ হয়েছে প্রথম 1526 সালে, সেইখানে তিনি প্রথম সেটাতে অধিষ্ঠিত হয়েছেন, এবং প্রথম যুদ্ধের পক্ষ বিপক্ষে আমরা একটু আগে দেখেছি। তো ফলাফল কি হয়, আমাদের বাবর জয়ী লাভ করেন, এবং পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয় হচ্ছে এত সালে সংগঠিত হয়, আমরা একটু আগে সেটা দেখেছি। তো যেটা এখন দেখবো যে স্থানটা কোথায় ছিল পানিপথের দ্বিতীয় যুদ্ধে, সেই স্থানটা যদি বলি বর্তমান ভারতের হরিয়ানা রাজ্যে। ভারতের কোন রাজ্যে? ভারতের হরিয়ানা রাজ্যে ছিল। এবং বাবর মৃত্যুবরণ করেন, কবে মৃত্যুবরণ করেন? 1530 খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন। কবে? 1530 খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন। ঠিক আছে, এবং তার সমাধি, এই জায়গাটা ইম্পর্টেন্ট, অনেক জায়গায় প্রশ্ন আসছে যে তার সমাধি কোথায় করা হয়। বাবরের সমাধি করা হয় হচ্ছে কাবুলে। ঠিক আছে, বাবরের সমাধি করা হয় কাবুলে। তার উল্লেখযোগ্য কিছু কর্ম আছে যেগুলো থেকে ঢাকা ইউনিভার্সিটি সহ বিভিন্ন চাকরি পরীক্ষা এবং এডমিশন টেস্টে যথেষ্ট পরিমাণে প্রশ্ন আসে। অর্থাৎ আমি যে জায়গাগুলো একটু রিমার্ক করতেছি সেই জায়গাগুলো মোস্ট ইম্পর্টেন্ট থিং, এন্ড ইউ হ্যাভ টু বি সিরিয়াস অ্যাবাউট দিস থিং। ওকে, সো ভারতীয় উপমহাদেশে প্রথম কামানের ব্যবহার তিনি শুরু করেন। কে প্রথম কামানের ব্যবহার শুরু করেন? সম্রাট বাবর ভারতীয় উপমহাদেশে সর্বপ্রথম কামানের ব্যবহার শুরু করেন, তাও সেটা কিসের মাধ্যমে? পানিপথের প্রথম যুদ্ধের মাধ্যমে। এবং তার আত্মজীবনীমূলক গ্রন্থ ছিল হচ্ছে তুজুকি বাবর। তার আত্মজীবনীমূলক গ্রন্থ ছিল তুজুকি বাবর, যেটাকে আমরা যদি বাংলায় বলি সেটাকে বলা হয় বাবরনামা। সেটাকে কি বলা হয়? বাবরনামা বলা হয়। এবং 1526 সালে পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহিম লোদিকে পরাজিত করেছেন, আমরা এটা একটু আগে দেখেছি। তার মানে তার তিনটা হচ্ছে আমরা উল্লেখযোগ্য কর্ম দেখেছি। তারপর আমরা দেখব বাবর তার হচ্ছে জ্যেষ্ঠ যে পুত্র ছিল হুমায়ুন, তিনি হচ্ছে দিল্লি সিংহাসনে আরোহণ করেন, এবং 1538 খ্রিস্টাব্দে তিনি গৌড় অধিকার করেন, এবং গৌড়নগরের অপরূপ সৌন্দর্যে মুগ্ধ হয়ে তিনি এর নাম রাখেন কি? জান্নাতাবাদ। এই প্রশ্নটা অনেকবার আসছে, তো এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট যে গৌড় অঞ্চল অথবা ভারতীয় উপমহাদেশকে ওই সাইডের জায়গাটাকে কে জান্নাতাবাদ হিসেবে নামকরণ করেন? সেটা হবে হুমায়ুন। সম্রাট হুমায়ুন জান্নাতাবাদ নামকরণ করেন। এবং তিনি হচ্ছে মেনলি শেরশাহের সাথে কনৌজের যুদ্ধে 1540 সালে পরাজিত হয়ে দিল্লি ত্যাগ করেছিলেন, এবং 1540 থেকে 1555 সাল পর্যন্ত তিনি সাময়িকভাবে মুঘল শাসনে ছিল না। এবং এ সময় শেরশাহের নেতৃত্বে ভারতবর্ষে নূর সুর শাসন হবে। ঠিক আছে, সুর শাসন প্রতিষ্ঠিত হয়, এবং 1555 সালে হুমায়ুন পুনরায় আবার কি করেন? মুঘল সাম্রাজ্যে অধিষ্ঠিত হন। এবং হুমায়ুন সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমাদের জানা দরকার। তিনি মেনলি বাবরের পুত্র ছিলেন, তাও জ্যেষ্ঠ পুত্র। ঠিক আছে, এবং তার নামার্থ ছিল হচ্ছে, অর্থাৎ তার নামের অর্থ ছিল হচ্ছে ভাগ্যবান। ঠিক আছে, এবং ক্ষমতা লাভ অর্থাৎ 1530 খ্রিস্টাব্দে তিনি বাবরের মৃত্যুর পর তিনি হচ্ছে ক্ষমতায় আরোহণ করেন, এবং বাংলার নামকরণ করেন কি? তিনি জান্নাতাবাদ নামকরণ করেন। এই প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট, যদি এই জায়গা থেকে প্রশ্ন করে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই প্রশ্নটা করতে পারে। তারপর আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে চৌসার যুদ্ধ। এই জিনিসটা মোস্ট ইম্পর্টেন্ট থিং, এটা থেকে প্রশ্ন আসে যে চৌসার যুদ্ধ কত সালে সংগঠিত হয়। চৌসার যুদ্ধ সংগঠিত হয় 1539 খ্রিস্টাব্দে। কার সাথে? শেরশাহর সাথে সংগঠিত হয়। কার সাথে সংগঠিত হয়? শেরশাহর সাথে। কে সংগঠিত করেন? আমাদের হুমায়ুন। এবং কনৌজের যুদ্ধ কবে সংগঠিত হয়? কনৌজের যুদ্ধ সংগঠিত হয় এরই ধারাবাহিক 1 বছর পর 1540 খ্রিস্টাব্দে শেরশাহর কাছে পরাজিত হন, এবং সেজন্যই তিনি মূলত দিল্লি থেকে হাতছাড়া হন, এবং তিনি প্রায় 40 সাল থেকে 55 পর্যন্ত, অর্থাৎ 1540 খ্রিস্টাব্দ থেকে 1555 খ্রিস্টাব্দ, এই মুঘল খ্রিস্টাব্দ পর্যন্ত মুঘল সাম্রাজ্য থেকে তিনি দূরে থাকেন।
এবং তিনি সিংহাসনচ্যুত হন তার হচ্ছে মেইনলি এই যে বললাম আমরা 1540 খ্রিস্টাব্দে। এবং তিনি সিংহাসনে পুনরায় কখন আসেন আমরা বললাম 1555 খ্রিস্টাব্দে, তাও প্রায় দীর্ঘ 15 বছর পর। এবং তিনি মৃত্যুবরণ করেন তার সিংহাসনে আরোহণ করার 1 বছর পর, অর্থাৎ 1556 খ্রিস্টাব্দে, এবং তার গ্রন্থাগারের সিঁড়ি থেকে পড়ে গিয়ে তিনি মারা যান। গ্রন্থাগারের সিঁড়ি থেকে পড়ে মানুষজন মারা যায়। তো গুড, তাও পড়াশোনা করতে গিয়ে মারা গেছে। তো দেখি তারপর আমরা যেটা দেখলাম, আমরা যে ছন্দের মাধ্যমে শিখেছিলাম বাবার হলো একবার জোর সারলো ওষুধে, সেই অনুযায়ী আমরা এখন দেখবো কার একবার বলতে আকবরকে বুঝিয়েছে সম্রাট, এবং আকবর সম্পর্কে আমরা ডিটেলস এখন জানবো। তো আকবর সম্পর্কে যদি আমরা জানতে চাই, প্রথমে দেখবো যে 56 সালে হুমায়ুন মৃত্যুর পরেই সালে মাত্র 13 বছর বয়সে, 11 বছর বয়সে ছিল বাবর, এবং 13 বছর বয়সে কে আসে, সম্রাট আকবর আসে দিল্লির সিংহাসনে আরোহণ করেন, ঠিক আছে। তো ক্যান ইউ ইমাজিন 13 বছর 11 বছর একটা ছেলে একটা রাজ্য প্রতিষ্ঠা করতেছে, একটা রাজ্যকে শাসন করতেছে। আর এখন আমাদের মতো বয়সের মানুষজন আমরা মানে জাস্ট রিলস দেখে সবকিছু করে আমাদের লাইফটা কাটাই দিচ্ছি। সো ইউ হ্যাভ টু বি মোটিভেটেড এন্ড ইউ হ্যাভ টু গট মোটিভেট ফ্রম দ্যাট, ওকে। সো হুমায়ুনের মৃত্যুর পর বৈরাম খান কি করেন, বৈরাম খান আকবরের অভিভাবকত্ব গ্রহণ গ্রহণ করেছিলেন। কে আর হুমায়ুনের মৃত্যুর পর, যেহেতু তিনি আকস্মিক মৃত্যুবরণ করেছিলেন, সেই জন্য কে গ্রহণ করেছিলেন, সেটা গ্রহণ করেছিলেন হচ্ছে বৈরাম খান। এবং বৈরাম খান গ্রহণ করার পর প্রতিনিধি হিসেবে থাকেন, এবং এ সময় দিল্লি হিমু দখল করে নিলে বৈরাম খান পানিপথের দ্বিতীয় যুদ্ধে হিমুকে পরাজিত করেন। হুমায়ুনের মৃত্যুর পর মেইনলি হচ্ছে বৈরাম খান সেই জায়গাটা অর্থাৎ তিনি হচ্ছে তার আহ অনুপস্থিত ছিলেন, এই জন্য হচ্ছে মেনলি বৈরাম খান সেই জায়গায় প্রতিনিধি হিসেবে ছিল। এবং এই সুযোগ নিয়ে হিমু হচ্ছে সেই জায়গা দখল করার জন্য আসে, এবং দখল করতে যখন আসে তখনই আমাদের বৈরাম খান আরেকটি যুদ্ধ সংগঠিত হয়, এবং সেই যুদ্ধটাকে বলা হয় দ্বিতীয় অর্থাৎ পানিপথের দ্বিতীয় যুদ্ধ। সেটা সংগঠিত হয়েছিল 1556 সালে। সো এটার পর বৈরাম খান আবার জয়ী লাভ করেন, এবং আমাদের মুঘল সাম্রাজ্য আকবরের হাতে চলে আসে। পরবর্তীতে আকবরের কাছে থেকে রাজ্য পরিচালনা শুরু করেন। এবং সম্রাট আকবর সম্পর্কে তোমাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানা থাকা দরকার। সেটা হচ্ছে সম্রাট আকবর কে বলা হয় হচ্ছে মুঘল সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাট বলা হয় কাকে, সম্রাট আকবরকে মুঘল সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাট বলা হয়। এবং তিনি সিংহাসনে আরোহণ করেন আমরা প্রথমেই দেখেছি 1556 খ্রিস্টাব্দে, তার বয়স ছিল মাত্র 13 বছর, একটা ছোট পিচ্চি বাচ্চা। এবং বাংলায় মুঘল শাসন প্রতিষ্ঠা মেনলি হচ্ছে পানিপথের দ্বিতীয় যুদ্ধে 1556 সালে হিমুকে পরাজিত করে, এটা আমি মাত্রই বলে ফেললাম। তো ও তার অভিভাবক কে ছিলেন, বৈরাম খান ছিলেন। কে ছিলেন, বৈরাম খান ছিলেন। নতুন ধর্ম প্রচলন তিনি শুরু করেন দ্বীনি ইলাহি নামে, তিনি দ্বীনি ইলাহি নামে একটি নতুন ধর্ম প্রচলন পরিচালনা শুরু করেন। এই জিনিসটা ইম্পর্টেন্ট যে আকবর খান কি ধর্ম নতুন হিসেবে আহ, পরিচালনা শুরু করেন, সেটা হচ্ছে দ্বীনি ইলাহি নামে নতুন একটি ধর্ম প্রচলন শুরু করেন। তারপর আমরা দেখবো যে তার কর ও তীর্থ ব্যবস্থা। এইখানে আমাদের আকবর খান, প্রশ্ন আসে যে জিজিয়া কর কে রহিত করেন, জিজিয়া কর ও তীর্থ কর কে রহিত করেন, জিজিয়া কর ও তীর্থ কর রহিত করেন মেইনলি হচ্ছে আমাদের আকবর। কে রহিত করেন, আকবর রহিত করেন। এই প্রশ্নটা ইম্পর্টেন্ট, তো এটা আবার 3 স্টার মার্কে যাবে। তারপর আমরা যেটা দেখবো যে প্রশাসন মনসবধারী প্রথা প্রচলন এবং ফতেহপুর সিকরি নির্মাণ করেন। এটা ইম্পর্টেন্ট, বাট মোস্ট ইম্পর্টেন্ট এই জায়গাটা, ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট। সাংস্কৃতিক উদ্ভাবন যেমন বাংলা সাল ও বাংলা নববর্ষ প্রচলন করেন, মোস্ট ইম্পর্টেন্ট থিং, এই জায়গা থেকে প্রশ্ন আসতেই পারে যে বাংলা সাল ও বাংলা নববর্ষ প্রচলন করেন কে, বাংলা সাল এবং বাংলা নববর্ষ প্রচলন করেন সম্রাট আকবর। এবং বাংলার প্রথম উল্লেখ যে আইনি আকবরী গ্রন্থে, অর্থাৎ বাংলার যে প্রথম উল্লেখ ছিল, আমরা আগের ক্লাসগুলোতে দেখেছি বাংলায় প্রথম বঙ্গশব্দ থেকে এসেছে যে উল্লেখ হয়েছিল সেটা আইনি আকবরী গ্রন্থে ছিল। সেটা রচয়িতা কে ছিল, সেটা রচয়িতা ছিল আবুল ফজল, অর্থাৎ আকবরের তিনি ছিলেন সভাকবি, ঠিক আছে। আবুল ফজল ছিলেন আকবরের সভাকবি, এবং তিনি গ্রন্থ রচনা করেছিলেন আইনি আকবরী, সেটাতে সর্বপ্রথম বাংলা নিয়ে কথা বলা হয়েছিল। এবং বঙ্গের নামকরণ করেন কে, বঙ্গের নামকরণ করেন সম্রাট আকবর। সম্রাট সমগ্র বঙ্গদেশ সুবি বাঙ্গালা নামে সুবি বাঙ্গালা নামে তিনি হচ্ছে সেটাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেন, এবং সেটাকে নামকরণ করেছেন। এবং বাংলায় তিনি বিজয় লাভ করেন হচ্ছে 1576 খ্রিস্টাব্দে। 1576 খ্রিস্টাব্দে সম্রাট আকবর বাংলায় বিজয় লাভ করেন। এবং রাজসভার যে প্রধানরা ছিল, তার রাজসভায় হচ্ছে প্রধান কয়েকজন ছিল, তার ভিতর যদি আমরা দেখি, তার গায়ক যদি আমরা বলি, গায়ক ছিল তানসেন। এই প্রশ্নটা ইম্পর্টেন্ট যে সম্রাট আকবরের প্রধান গায়ক কে ছিল, সেটা ছিল হচ্ছে তানসেন। এবং কৌতুককার ছিল হচ্ছে বীরবল। এই প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট, এই জায়গা থেকে এই প্রশ্নগুলো আসতে পারে। কৌতুককার ছিল বীরবল, সভাকবি ও বন্ধু হচ্ছে আবুল ফজল। এটা আরো ইম্পর্টেন্ট কারণ তিনি আইনি আকবরী গ্রন্থ লিখেছেন। এবং রাজস্ব মন্ত্রী ছিলেন হচ্ছে টুডরমল। এই প্রশ্নটা অনেকবার আসছে, বিসিএস থেকে শুরু করে চাকরি, জব,
ইউনিভার্সিটি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এই প্রশ্নটা আসছে যে রাজস্ব মন্ত্রী কে ছিলেন, সেটা ছিলেন টুডরমল। ওকে, তারপর আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে প্রধান সেনাপতি ও অভিভাবক কে ছিলেন। তার প্রধান সেনাপতি ও অভিভাবক ছিলেন বৈরাম খান, সেটা হচ্ছে হুমায়ুনের বন্ধু ছিলেন। হুমায়ুন মৃত্যুর পর আমরা দেখেছি তার শাসনভার নিয়েছিলেন তিনি। এবং প্রাদেশিক শাসনকর্তা ছিলেন সুবাদার, সুবেদার, ঠিক আছে। এবং মনসবদারি প্রথা অর্থাৎ সেনাবাহিনী সংস্কার ও প্রশাসন করেন। তার ধর্ম ছিল দ্বীন ইলাহি প্রবর্তন করেন, আমরা একটু আগে দেখেছি। কর ও তীর্থ ব্যবস্থা জিজিয়ে করে এবং তীর্থ রহিত করেন। সাংস্কৃতিক কাজগুলো তিনি কি করেছেন আমরা একটু আগে দেখেছি, সেটাকে আবার একটা গুছানো পর্যায়ে আমরা এখানে দেখবো যে তিনি বাংলা নববর্ষ প্রচলন করেন। তারপর হচ্ছে বাংলা সনের সূচনা অর্থাৎ ইংরেজি সরি 1556 সাল থেকে শুরু করেন এবং হিজরি 1963 সাল থেকে শুরু করেন, ঠিক আছে। এবং নির্মাণ কর্ম অর্থাৎ ফতেহপুর সিক্রিতে তিনি বুলান্দ দারোয়াজা নির্মাণ করেন এবং অমৃতসর স্বর্ণ মন্দির তিনি নির্মাণ করেন। মোস্ট ইম্পর্টেন্ট এই জায়গা থেকে এটা ওই প্রশ্নটা আসে অনেক সময়। এবং এই হিজরি কত সনে হয়েছে এই জায়গাগুলো আসে, বাংলার যে সূচনা হয়েছে সেই জায়গাগুলো আসে। তারপর আমরা দেখবো মৃত্যু হচ্ছে 1605 খ্রিস্টাব্দে। উল্লেখযোগ্য রাজনৈতিক কর্ম হচ্ছে তিনি রাজপুত নীতি প্রবর্তন করেন। কি নীতি প্রবর্তন করেন? রাজপুত নীতি প্রবর্তন করেন। তারপরে আমরা যেটা দেখবো যে সম্রাট জাহাঙ্গীর, সম্রাট জাহাঙ্গীরের যদি আমরা দেখি, সম্রাট আকবর বাংলা জয় করলেও সারা বাংলায় মেনলি মুঘল শাসন সুপ্রতিষ্ঠিত হয়নি, ঠিক আছে। সম্রাট আকবর জয় করার পরে সারা বাংলায় মুঘল শাসন সেভাবে সুপ্রতিষ্ঠিত হয়নি। এবং সেই সুবাদেই সম্রাট জাহাঙ্গীর বাংলায় মুঘল সুপ্রতিষ্ঠিত করেন। এবং সম্রাট জাহাঙ্গীরের আত্মজীবনীমূলক একটি গ্রন্থ আছে, সেটাকে বলে তুজুগি জাহাঙ্গীর। তুজুগি জাহাঙ্গীর, এটার নাম কি? সেটার নাম হচ্ছে তুজুগি জাহাঙ্গীর। সেটা হচ্ছে জাহাঙ্গীরের আত্মজীবনীমূলক একটি গ্রন্থ। এবং তিনি এদেশের সরকারি কাজে ফার্সি ভাষা চালু করেন। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, এই জায়গা থেকে প্রশ্ন আসে যে কোন সম্রাট এই দেশের ইয়াতে ফার্সি ভাষা চালু করেন সরকারি কাজে, সেটা হবে সম্রাট জাহাঙ্গীর। এবং সম্রাট জাহাঙ্গীরের সাথে নূরজাহানের বিবাহ মুঘল সাম্রাজ্যের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। এবং তিনি অপূর্ব রূপবতী ও গুণবতী মহিলা ছিলেন। নূরজাহানের বাল্য নাম ছিল হচ্ছে মেহেরুন্নিসা। এই নূরজাহান থেকে প্রশ্ন আসে, তো নূরজাহানের বাল্য নাম কি জিনিসটা তোমরা একটু জেনে রাখবে বাচ্চা কাচ্চা, ঠিক আছে। উল্লেখযোগ্য কর্ম কি কি ছিল? তার ডাকনাম ছিল, আমরা যদি দেখি, শেখু বাবু। জাহাঙ্গীরের ডাকনাম ছিল হচ্ছে শেখু বাবু। তার স্ত্রী হচ্ছে ছিলেন নূরজাহান, দেখলাম। তোমরা প্রকৃত নাম হচ্ছে দেখবা যে মেহেরুন্নেসা, ঠিক আছে। মেহেরুন্নেসা, যেটা অর্থ কি? জগতের আলো। মেহেরুন্নেসার অর্থ হচ্ছে জগতের আলো। বাংলায় কার্যক্রম অর্থাৎ সুবাদার হিসেবে ইসলাম খানকে নিয়োগ করেন। কাকে নিয়োগ করেন? এই যে জাহাঙ্গীরের সময়কালে আমাদের যে সুবাদার প্রথা ছিল, সেই সুবাদার প্রথার প্রধান ছিলেন তখন ইসলাম খান, ঠিক আছে। এবং 12 ভূঁইয়াদের দমন করেন। তিনি একদম সর্বপ্রথম একদম প্রপারলি 12 ভূঁইয়াদের দমন করতে সক্ষম হয়েছেন, এই যারা আমাদের সম্রাট ছিল, ঠিক আছে। তারপর আমরা আরো কিছু জিনিস দেখবো, সেটা হচ্ছে বাংলার রাজধানী রাজমহল থেকে ঢাকায় স্থানান্তর করেন। এই প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট। কত বছর যে ঢাকা ইউনিভার্সিটিতে জাস্ট এই প্রশ্ন রিপিট হয়েছে, ইউ ক্যান্ট ইমাজিন। এন্ড নট অনলি ইন ঢাকা ইউনিভার্সিটি, এনি কাইন্ড অফ এডমিশন এন্ড জব এক্সামস, ওকে, কম্পিটিটিভ এক্সাম। সো এই জিনিসগুলো একটু দেখে রাখবো ভালো করে, যে কে জাহাঙ্গীর হচ্ছে সর্বপ্রথম রাজধানী কোথা থেকে, রাজমহল থেকে ঢাকায় স্থানান্তর করেন, অর্থাৎ আমাদের এই ঢাকায়, ঠিক আছে। নামকরণ করেছিলেন কি? তার নামকরণ অনুযায়ী নামকরণ করেছিলেন জাহাঙ্গীরনগর, ঠিক আছে। এবং 1612 সালে সমগ্র বাংলা মুঘলদের অধীনে আনা হয়। এবং মনে রাখবা এই পর্যন্ত ঢাকাকে হচ্ছে 5 বার রাজধানী করা হয়, ঠিক আছে। এই জিনিসটা আসে যে ঢাকাকে এই পর্যন্ত কয়বার রাজধানী করা হয়? 5 বার। এবং 1612 সালে সমগ্র বাংলা মুঘলদের অধীনে আনা হয় এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির আগমন অনুমোদন হয়। এই জাহাঙ্গীরের আমলেই আমাদের যে 200 বছর শাসন করেছে ইংরেজ, যারা আমাদের দেশে অনেক কিছু লুটপাট করে নিয়ে গিয়েছে, সেই জাহাঙ্গীর আমলেই সেটা হচ্ছে কি অনুমোদন পায়। এবং উল্লেখযোগ্য তার কর্ম যদি বলি, নিজের নামে তিনি হচ্ছে মুদ্রা প্রচলন করেছিলেন এবং আগ্রার দুর্গ নির্মাণ করেছিলেন। তারপর আমরা যার নাম দেখবো সেটা হচ্ছে শাহজাহান, যেটাকে আমরা মনে রেখেছিলাম যে জ্বর হলো সারলো ওষুধে, অর্থাৎ শাহ দিয়ে আমরা শাহজাহানকে মনে রেখেছিলাম। তো জাহাঙ্গীরের পরে মুঘল সাম্রাজ্যের শাসক হন শাহজাহান। কে হন? শাহজাহান হন। এবং তিনি হচ্ছে, ওনাকে বলা হয় প্রিন্স অফ বিল্ডার্স, ঠিক আছে, কারণ উনি অনেক স্থাপত্য তৈরি করতে পছন্দ করতেন। এবং তিনি হচ্ছে মেইনলি তাজমহল, যেটা হচ্ছে ওয়ার্ল্ডের খুব কি বলে বিখ্যাত একটা কি বলা হয় নির্মাণের ভিতর আছে, সেটা হচ্ছে তাজমহল। সেটা তার স্ত্রী মমতাজের জন্য সে তৈরি করেছিলেন। এই যে দেখো, তাকে বলা হয় নির্মাণের জন্য তাকে বলা হয় প্রিন্স অফ বিল্ডার্স বলা হয়। এবং উল্লেখযোগ্য তার কর্ম যদি বলি, শাহজাহানের উপাধি ছিল হচ্ছে শাহজাহান। তার উপাধি ছিল হচ্ছে শাহজাহান এবং
বিশ্ব সম্রাট ছিলেন। শাহজাহানের অর্থ হচ্ছে বিশ্ব সম্রাট, অর্থাৎ তিনি বিশ্বের সম্রাট হিসেবে নিজেকে দাবি করতেন। এবং জাহাঙ্গীর দ্বারা প্রদান, এটাকে তিনি দাবি করেননি, অর্থাৎ জাহাঙ্গীর সেটা এই উপাধি তাকে দিয়েছিলেন। এবং তার খ্যাতি ছিল হচ্ছে প্রিন্স অফ বিল্ডার্স হিসেবে। নেক্সট আমরা যেটা দেখবো, তার স্ত্রী ছিল আমরা বলেছি মমতাজ, এবং সেটার জন্য তিনি হচ্ছে তাজমহল নির্মাণ করেছেন। এবং বাংলার পিপিলাইতে ইংরেজদের প্রথম বাণিজ্য কুটির তিনি স্থাপনে অনুমতি দিয়েছিলেন। এবং ময়ূর সিংহাসন, এই জিনিসটা ইম্পর্টেন্ট, পারস্যের বেবাদল খান শিল্পী এবং বর্তমানে ইরান, তিনি হচ্ছে একটা ময়ূর সিংহাসন নামে একটি সিংহাসন স্থাপত্য করেছিলেন, যেটা তৎকালীন সময়ে যথেষ্ট সাড়া পেয়েছিল, মানে সাড়া ফেলেছিল হোল উপমহাদেশে, আমাদের ভারতবর্ষের উপমহাদেশে। তারপর আমরা দেখবো যে তাজমহল যে নির্মাণ করেছেন সেটা থেকে কিছু তথ্য। এটা মূলত কোথায়? এটা হচ্ছে আগ্রা, যেটা হচ্ছে যমুনা নদীর তীরে অবস্থিত। এবং নির্মাণ কাল হচ্ছে মেনলি এটা 1632 থেকে 1653 খ্রিস্টাব্দে এটা নির্মাণ হয়েছে, প্রায় 21 বছর লেগেছে। এবং স্থপতি ছিলেন হচ্ছে উস্তাদ ঈসা খাঁ ও উস্তাদ লাহোরী। এই জিনিসটা ইম্পর্টেন্ট, এটা স্থপতি কে ছিলেন? ঈসা খাঁ এবং হচ্ছে লাহোরী, ঠিক আছে। এবং 1983 সালে বিশ্ব ঐতিহ্য ঘোষণা করা হয়, এবং এই তাজমহল কিন্তু একটা বিশ্ব ঐতিহ্য, ঠিক আছে। তো দিল্লি জামে মসজিদ তিনি নির্মাণ করেছেন, এটা ইম্পর্টেন্ট। তারপর আমরা দেখবো দিল্লি লাল কেল্লা তিনি নির্মাণ করেছেন। তারপর আগ্রা মতি মসজিদ নির্মাণ করেছেন, লাহোরে শালিমার উদ্যান নির্মাণ করেছেন, খাসমহল ও শীষমহল নির্মাণ করেছেন। এগুলো ইম্পর্টেন্ট, যদি কোশ্চেন একটু কম্পারেটিভ কঠিন আসে তাহলে এই জায়গা থেকে আসতে পারে, বাট মোস্ট ইম্পর্টেন্টলি তাজমহল রিলেটেড প্রশ্ন আসে, অথবা শাহজাহান রিলেটেড, মমতাজ রিলেটেড প্রশ্নগুলো আসে। সম্রাট আওরঙ্গজেব, ঠিক আছে, আমরা যেটাকে ওষুধ দিয়ে মনে রেখেছিলাম, উপাধি হচ্ছে জিন্দাপীর। এই প্রশ্নটা আসে যে তার উপাধি জিন্দাপীর, সম্রাট আওরঙ্গজেবের উপাধি হচ্ছে জিন্দাপীর। প্রকাশিত গ্রন্থ, অর্থাৎ তিনি হচ্ছে একটি গ্রন্থ করেছেন, সেটি হচ্ছে ফত-ই আলমগীরি, ঠিক আছে, ফতোয়া আলমগীরি। বাংলা শাসনকর্তা, অর্থাৎ তার শাসন আমলে বাংলার যে শাসক ছিলেন তার নাম ছিল হচ্ছে শায়েস্তা খান। তার শাসন আমলে বাংলার শাসক ছিলেন হচ্ছে কে? শায়েস্তা খান। তার শাসন আমলে, অর্থাৎ আওরঙ্গজেবের শাসন আমলে বাংলার শাসক ছিলেন শায়েস্তা খান। এবং অর্থনৈতিক অবস্থা কি ছিল? শায়েস্তা খানের সময়ে চালের দাম ছিল টাকায় 8 মণ, অর্থাৎ 1 টাকায় 8 মণ চাল পাওয়া যেত, ঠিক আছে। 1 টাকায় কয় মণ? 8 মণ চাল পাওয়া যেত। আর এখন কি অবস্থা? ক্যান ইউ ইমাজিন? হোয়াট এভার। সো টপিক আগাই। 1538 সালে হচ্ছে স্বাধীন সুলতানি যুগে শেষ হওয়ার পর হুমায়ুন কিছুদিন বাংলায় শাসন প্রতিষ্ঠা করেন, কিন্তু আফগান নেতা শেরশাহর কাছে পরাজিত হন। আমরা একটু আগে দেখেছি এই জিনিসগুলো। এবং 1576 সালে রাজমহলের কাছে আফগান শাসক দাউদ কররানী পরাজিত হয়ে মুঘল সম্রাট আকবর বাংলায় শাসন প্রতিষ্ঠা করেন। এবং প্রাথমিকভাবে 12 ভূঁইয়াদের মুঘল শাসন মানেননি, ঠিক আছে। এই যে দেখো আমাদের যে পরবর্তীতে আবার হয়েছিল, প্রাথমিকভাবে কি হয়, এখানে আমরা 12 ভূঁইয়ার যে জিনিসটা সেটা দেখার জন্য আমরা ইতিহাসটা টেনেছি, যে প্রাথমিকভাবে মুঘল যে সাম্রাজ্য অথবা মুঘলের যে শাসন ছিল সেই শাসনটা কে মেনে নেয়নি? সেই শাসনটা মেনে নেয়নি 12 ভূঁইয়া। 12 ভূঁইয়া এখানে কারা? আরেকটা জিনিস বলে রাখি, 12 ভূঁইয়া এখানে 12 জনকে বোঝায় না, হ্যাঁ, শক্তিশালী একটা গোষ্ঠীকে বোঝায় যারা হচ্ছে মুঘল সাম্রাজ্যকে বিরোধিতা করেছে। জাহাঙ্গীরের সময়ে 12 ভূঁইয়াদের দমন করা হয় এবং সমগ্র বাংলায় সুবেদারি শাসন প্রতিষ্ঠিত হয়, এবং বাংলা ছিল মুঘলদের অন্যতম সুবা। এবং সম্রাট আওরঙ্গজেবের পর মুঘল শাসন শক্তিহীন হয়ে পড়ে, এবং সুবাদাররা প্রায় স্বাধীনভাবে শাসন চালায়, এবং নবাবী আমল 1757 সাল পর্যন্ত চলতে থাকে, ঠিক আছে। তারপর আমরা দেখবো মানসিংহ 12 ভূঁইয়াদের সঙ্গে যুদ্ধ হয় এবং দমনে ব্যর্থ হয়, এই জিনিসটা দেখে নিবা। বাট মোস্ট ইম্পর্টেন্ট থিং যেটা, সেটা হচ্ছে শাহ সুজা, ঠিক আছে। ইসলাম খান, এই যে এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট থিং, বা ইসলাম খান হচ্ছে মেইনলি আমাদের 12 ভূঁইয়াদের দমন করতে সক্ষম হন। তিনি ছিলেন জাহাঙ্গীরের সময় একজন সুবাদার, এবং ঢাকাকে প্রথম রাজধানী করেন তিনি, আমরা দেখেছি প্রায় এটা হচ্ছে 1610 সালে করেন, এবং ঢাকার নামকরণ হচ্ছে দেওয়া হয় জাহাঙ্গীরনগর। এবং তিনি দুলাই খাল খনন করেন, মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটা আছে, দুলাই খাল কে খনন করেন? দুলাই খাল খনন করেন হচ্ছে ইসলাম খান। কে? ইসলাম খান খনন করেন। এবং নৌকাবাজ প্রচলন করেন, এটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটা তোমরা দেখে নেবা যে নৌকাবাজ দুলাই খাল এবং ঢাকাকে রাজধানী স্থাপন করেন হচ্ছে আমাদের ইসলাম খান। সুবেদার ইসলাম খান, সুবেদার বলতে কি, আমাদের যে সম্রাট ছিল তাদের সময় এক একটা অঞ্চল ভেদে একটা জায়গার নাম সুবা বলা হতো, এবং এই সুবাকে যারা হচ্ছে ওই অঞ্চলটাকে যারা শাসন করতো তাদেরকে সুবাদার বলা হতো, ঠিক আছে। সেই সুবাদে ইসলাম খান হচ্ছে একজন সুবেদার। এবং আমরা আরেকজন সুবেদার যদি দেখি, শাহ সুজা, তিনি হচ্ছে শাহজাহানের দ্বিতীয় পুত্র ছিলেন, এবং শাহজাহানের সময় তিনি হচ্ছে একজন সুবেদার ছিলেন, এবং বিনা শুল্কে তিনি ইংরেজদের বাণিজ্য কুটির সুবিধা দিয়েছিলেন। এটার জন্য ইংরেজরা আমাদের কাছ থেকে সবকিছু লুটপাট করে নিয়ে গেছে। ঢাকার চকবাজারে তিনি মেইনলি কাটরা মসজিদ নির্মাণ করেন। ওনার থেকে এই প্রশ্নটা আসে যে কাটরা মসজিদ কে নির্মাণ করেন ঢাকার চকবাজারে? সেটা হবে শাহ সুজা। তারপরে আমরা দেখবো যে মীর জুমলা, ঠিক আছে। মীর জুমলা মোস্ট ইম্পর্টেন্ট একটা
মানুষ, যেটা থেকে অনেক প্রশ্ন আসে। তিনি মেনলি 1660 থেকে 1663 খ্রিস্টাব্দ পর্যন্ত ছিলেন এবং সকা গেট নির্মাণ করেন। তিনি কি করেন? সকা গেট না, এটা ভুল হবে, ঠিক আছে, এটা ঢাকা গেট হবে। তিনি মেনলি ঢাকা গেট নির্মাণ করেন, ঠিক আছে, ঢাকা গেট নির্মাণ করেন। এই প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট, ঢাকা গেট নির্মাণ করেন। ওকে। এবং আসাম ও কুচবিহার মুঘল সাম্রাজ্যভুক্ত ছিল এবং আসাম এবং আসামের যে যুদ্ধ তিনি সেটা পরিচালনা করেন এবং উসমানী উদ্যানে সংরক্ষিত কামান ব্যবহার করে আসাম যুদ্ধে তিনি কি করেন? আসাম যুদ্ধে আহ উসমানী উদ্যানে যে সংরক্ষিত কামান ছিল সেগুলো ব্যবহার করেন। এবং শায়েস্তা খান যদি আমরা সম্পর্কে দেখি, তার এই যে দেখো ডিটা তোমরা দেখে নিবে। এবং আওরঙ্গজেবের মামা ছিলেন কে? শায়েস্তা খান। এবং চট্টগ্রাম ও সন্দ্বীপ দখল করেন এবং চট্টগ্রামের নাম ইসলামাবাদ রাখেন। চট্টগ্রামের নাম কি ছিল? চট্টগ্রামের পূর্ব নাম ছিল ইসলামাবাদ। এটা আসলে অনেক সময় পূর্ব নাম থেকে। এটা কে করেন? সেটা করেন শায়েস্তা খান। এবং পর্তুগিজ জলদস্যুদের তিনি বিতাড়িত করেন এবং পলিবাগের কেল্লা নির্মাণ করেন। তিনি কি করেন? মেনলি পলিবাগের কেল্লাও নির্মাণ করেন তিনি। এবং ঢাকার চকবাজারে যে ছোট কাটরা মসজিদ, আমরা দেখলাম যে কাটরা মসজিদ আর একটা হচ্ছে ছোট কাটরা মসজিদ, সেটা কে নির্মাণ করেন এগুলো একটু দেখে রাখবে, ঠিক আছে। সোজা হচ্ছে কাটরা মসজিদ আর শায়েস্তাঘাট হচ্ছে ছোট কাটরা মসজিদ নির্মাণ করেন এবং চক মসজিদ নির্মাণ করেন। এবং তিনি মেনলি 7 গম্বুজ নির্মাণ করেন। এটা ইম্পর্টেন্ট, 7 গম্বুজ কে নির্মাণ করেন? 7 গম্বুজ নির্মাণ করেন হচ্ছে আমাদের শায়েস্তা খান। ওকে। সো নেক্সটে আমরা দেখবো যে 12 ভূঁইয়াদের যে ইতিহাস। মেনলি 12 ভূঁইয়া বলতে আমি বলেছিলাম যে 12 জন। 12 ভূঁইয়ার ইতিহাস বলতে এটি লেখা আছে যে তোমাদের 12 জনকে বোঝায় না, মানে মেনলি এখানে হচ্ছে একজন আমাদের যে সম্রাট ছিল 6 জন বিখ্যাত অথবা প্রসিদ্ধ সম্রাট, এই সম্রাটদের যে মুঘল সাম্রাজ্য ছিল অথবা মুঘল শাসন ব্যবস্থা, সেটি মেনে নেয়নি। কারা মেনে নেয়নি? আমাদের যে তৎকালীন সময়ে কিছু 12 ভূঁইয়া ছিল অথবা কয়েকজন আহ সুবেদার সুবেদার বলতে পারো অথবা কয়েকজন জমিদার বলা যায়, যেটাকে সুবেদার তো ছিল আমাদের সম্রাটের আন্ডারে, তো জমিদার বলতে পারো তুমি ওদেরকে। কয়েকজন জমিদার, অনেকজন জমিদার মেনে নেয়নি। সেটা হচ্ছে একটা মানে অগণিত সংখ্যা, তুমি গণে এটাকে বলতে পারবে না 12 মানে হচ্ছে 12 ভূঁইয়া। ইটস নট লাইক দ্যাট। ওকে। এটা 12 ভূঁইয়া না, মানে 12 জনকে বোঝায় না, ঠিক আছে। তো 12 ভূঁইয়ার প্রধান ছিল হচ্ছে আমাদের দেখবো ঈশা খাঁ। এবং ঈশা খাঁর মৃত্যুর পর নেতা হন হচ্ছে কে? মুসা খাঁ, ঠিক আছে। ঈশা খাঁর ছেলে হচ্ছে মুসা খাঁ। এবং 12 ভূঁইয়াদের চূড়ান্ত ভাবে দমন করা হয় সম্রাট জাহাঙ্গীর আমলে, আমরা অনেকবার দেখে ফেলেছি। এবং বাংলার 12 ভূঁইয়াদের একজন শক্তিশালী শাসক ছিলেন হচ্ছে প্রতাপাদিত্য। এই প্রশ্নটা আসে, বাংলার 12 ভূঁইয়াদের শাসক, একজন শক্তিশালী শাসক কে ছিল? প্রতাপাদিত্য। যদি প্রশ্ন আসে, হয় ঈশা খাঁ থেকে আসবে, নাহলে প্রতাপাদিত্য থেকে আসবে, অথবা মুসা খাঁ থেকে আসতে পারে, যে মৃত্যুর পর নেতা হন কে। এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। এবং চূড়ান্ত ভাবে দমন করেন সুবাদার ইসলাম খাঁ। এবং চূড়ান্ত ভাবে দমন করেন কে? সুবাদার ইসলাম খাঁ। জাহাঙ্গীর আমলের সময় থাকাকালীন একজন সুবেদার ছিল। তারপরে আমরা দেখবো যে বাংলায় একদম সর্বশেষ আজকে ভিডিও টপিক, যে বাংলায় নবাবী শাসন। মুঘল সম্রাটরা যে অঞ্চল দখল করতো সেই অঞ্চলকে বলা হতো সুবা। এবং এই সুবা যারা পরিচালনা করতো তাদেরকে বলা হতো সুবেদার, ঠিক আছে। এবং মেইনলি দেখো তাকে বলা হতো সুবেদার। এবং বাংলা মুঘলরা জয় করে হচ্ছে 1976 সালে। এবং বাংলায় 12 ভূঁইয়া মুঘলদের বিরোধিতা করলেও তারা পরবর্তীতে দমন হয় এবং সুবেদারি শাসন প্রতিষ্ঠিত হয়, ঠিক আছে। 12 ভূঁইয়াদের দমন করে একটা সময় সুবেদারি শাসন প্রতিষ্ঠিত হয় এবং মুঘল শাসনের দুর্বলতার ফলে সুবাদাররা স্বাধীনভাবে বাংলায় শাসন করতে শুরু করেন এবং যার নবাবী শাসন নামে পরিচিত হয়। অর্থাৎ আমরা যে বলেছি তোমাদের মেইনলি যে 12 ভূঁইয়ারা হচ্ছে মানেননি, পরবর্তীতে যে ইসলাম খান জাহাঙ্গীরের আমলে সেটাকে হচ্ছে ও একদম 12 ভূঁইয়াদের দমন করে ফেলেন। এবং মেইনলি তারা এর পরবর্তী থেকে শুরু করে আমাদের যেই সুবাদাররা আছে, সেই সুবাদাররা হচ্ছে আমাদের নিজেদের এরিয়া স্বাধীনভাবে হচ্ছে শাসন করা শুরু করে। এবং নিজেদের এরিয়া যে স্বাধীনভাবে শাসন করা শুরু করে সেটাকেই মেইনলি হচ্ছে আমাদের বলা হয়েছে নবাবী শাসন, ঠিক আছে। নবাবী শাসনের ভিতর কয়েকজন উল্লেখযোগ্য নবাব ছিলেন হচ্ছে মুর্শিদ কুলি খাঁ। এবং মুর্শিদ প্রথম প্রথম নবাব তাকে বলা হয় এবং প্রথম স্বাধীন নবাব বলা হয় হচ্ছে মুর্শিদ কুলি খাঁকে। এবং বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তর করেন মুর্শিদ কুলি খাঁ। এবং মারাঠাদের প্রতিহত করেছেন নবাব আলীবর্দী খাঁ, ঠিক আছে। মারাঠাদের প্রতিহত করেন কে? নবাব আলীবর্দী খাঁ। এবং সিরাজউদ্দৌলার নানা ছিলেন কে? আলীবর্দী খাঁ। আমরা তো সবাই সিরাজউদ্দৌলাকে চিনি, তোমাদের বাংলাতেও টেক্সট বই আছে যারা এইচএসসি দিচ্ছ। বাংলার শেষ স্বাধীন নবাব হচ্ছে কি? এবং সিরাজউদ্দৌলা, এটা আমরা জানবো। এবং বাংলার শেষ নবাব হচ্ছে নিজামুদ্দৌলা। বাংলার শেষ নবাবকে নিজামুদ্দৌলা। ওকে। সো এতটুকুই। এবং পরবর্তীতে আমাদের যে মুঘল সাম্রাজ্যের কি বলে পতন ঘটে, কিভাবে ঘটে? সিপাহী বিদ্রোহের ফলে। কত সালে সিপাহী বিদ্রোহ কত সালে হয়? এটা ইম্পর্টেন্ট। আমরা সিপাহী বিদ্রোহ সম্পর্কে নেক্সটে জানবো যে 1857 সালে সিপাহী বিদ্রোহের সময় মুঘল সাম্রাজ্যের শেষ সম্রাট ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ।
এটা ইম্পর্টেন্ট যে আমাদের মুঘল সাম্রাজ্যের শেষ সম্রাট কে ছিলেন, সেটা হবে দ্বিতীয় বাহাদুর শাহ। মুঘল সাম্রাজ্যের শেষ সম্রাট ছিলেন বাহাদুর শাহ। দ্বিতীয় বাহাদুর শাহ কেন? আগে একজন বাহাদুর শাহ ছিল, এই জন্য 2 নাম্বার হচ্ছে উনি দ্বিতীয় বাহাদুর শাহ। সো ছিলেন, এবং বিদ্রোহীদের পক্ষে নেতৃত্ব দেন, এবং ইংরেজ সরকার এই অবস্থায় ক্ষুব্ধ হয়ে তাকে রেঙ্গুনে মিয়ানমারে নির্বাসন দেন। তাকে কোথায় নির্বাসন দেন? মিয়ানমারে নির্বাসন দেন। এবং নির্বাসিত অবস্থায় তিনি 87 বছর বয়সে মারা যায়। এবং এট দ্য এন্ড অফ দ্য ডে 331 বছর ধরে ভারতবর্ষে বিরাজমান ছিল যে মুঘল সাম্রাজ্য, সেটা হচ্ছে পতন ঘটে, এবং এর পরবর্তীতে নবাবী শাসন প্রচলিত থাকে। তো এতটুকু আজকে ভিডিওতে। আবার নেক্সট ভিডিওতে আমরা হচ্ছে তোমাদের সাথে ইন ডিটেলস আলোচনা করব। স্টে কানেক্টেড উইথ আস। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।